আমরা যদি ব্রাজিল এবং মরক্কো ম্যাচের ইম্পর্ট্যান্ট কিছু মুভমেন্ট দেখি, ইভেনচুয়ালি যদি গোলগুলিও দেখি যে ওখানে আসলে ভুল ত্রুটিগুলি কোথায় ছিল, সেগুলি নিয়ে যদি আমরা একটু ভিডিওর মাধ্যমে দেখি, তাহলে দর্শকদের হয়তো বুঝতে সুবিধা হবে। আমরা যদি এই অ্যাটাকটা দেখি যেটা ভিনিসিয়াস জুনিয়রের একটা ক্রস ছিল ও লেফট ফ্ল্যাঙ্ক থেকে, আমরা যদি একটু এটাকে রান করাই, মানে এটা যদি একটু আমরা ভিডিওটা যেটা ইগোর থিয়াগো একটা ফ্রি হেডার ছিল, ডিফেন্ডাররা কিন্তু আসলে তাকে প্রপার মার্ক করতে পারে না, বাট ভিনিসিয়াস জুনিয়রের সুপার একটা ক্রস ছিল, বাট ইগোর থিয়াগো যেটা হচ্ছে ফ্রি হেডার ছিল, বাট সে কিন্তু আসলে গোলে কনভার্ট করতে পারেনি। এবং ইগোর থিয়াগোর কিন্তু আসলে ম্যাচে আসলে তেমন কোনো আসলে কার্যকারিতা আমরা দেখতে পাই। আমরা যদি সেকেন্ড মুভমেন্টটা দেখি, যেটা ব্রাহিম দিয়াজ থেকে যেটা ইসমাইল সাইবারি যে গোলটা করেছে, এটা যদি আমরা একটু দেখি, এখানে কিন্তু স্পষ্ট দেখা গিয়েছে যে দুইজন মিডফিল্ডার রয়েছে, তারা কিন্তু আসলে কেউ আসলে বলকে আসলে কেউ কিন্তু প্রেস করেনি, তারা কিন্তু ওয়েট করছে। এবং যেখানে কিন্তু ব্রাহিম দিয়াজ সুন্দর একটা পেনিট্রেট পাস দিয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার হলো এখানে দুইজন সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল এবং মার্কিনোসের যদি আপনি পজিশন দেখেন, দুজনই আসলে মানে ম্যান এবং বলের দিকে দৌড়াচ্ছে। এরা যদি শুরুতেই, আমার কাছে মনে হয় যে একজন যদি ম্যানকে প্রপার মার্ক করে রাখতো, তখন হয়তো ইসমাইল সাইবারি কিন্তু আসলে ফ্রি থাকতো না। আমরা যদি থার্ড মুভমেন্টটা দেখি, এটাও ভিনিসিয়াস জুনিয়র যেটা আসলে গোল করেছে, আমার কাছে মনে হয় যে এটা তার ট্রেডমার্ক অ্যাকশন, যেটা সে সবসময় আসলে রিয়াল মাদ্রিদে করে থাকে বা ব্রাজিলের জার্সিতেও করেছে। সে সবসময় আসলে একটু ভিতরের দিকে ঢুকে ইনভার্টার্ড হয়ে কিন্তু সে তার স্ট্রং ফুটে কিন্তু সে শুট নেয় এবং সেটাই সে গোল করেছে টপ কর্নার থেকে। আমরা যদি পুরো ভিডিওটা দেখি, সেখানে বুঝতে পারবো এটা ভিনিসিয়াস জুনিয়রের জন্য আসলে এই ধরনের গোল ন্যাচারাল গোল, এরকম গোল সে আসলে তার লিগে বা জাতীয় দলে বেশ কিছু গোল তার রয়েছে। সো আমি বলবো যে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু ম্যাচে স্ট্রংলি কামব্যাক করেছিল ব্রাজিলকে তার এই গোলের মাধ্যমে। আমরা যদি পরের মুভমেন্টটা দেখি, যেটা এখানে কিন্তু আর একটা সুযোগ তৈরি হয়ে গিয়েছিল, বাট যদিও এটা একটা মানে সাডেনলি আর্লি ক্রস ছিল, আর্লি ক্রস থেকে ভলি করার চেষ্টা করেছিল, বাট এটা কিন্তু আসলে আমার কাছে মনে হয় এই স্পেসে সে বলটা কন্ট্রোলও করতে পারতো, বিকজ এইখান থেকে আসলে ইজ টু ফার, সম্ভবত এটা পেকো এটা করেছে, এটা হয়তো সে বল কন্ট্রোল করলে আমার মনে হয় যে অ্যাটাকটা আরও ভালোভাবে ফিনিশ করতে হবে। যদি নেক্সট অ্যাকশনটা দেখি, সেখানে মেথুস কুনা আমরা দেখতে পাচ্ছি যে মুভমেন্ট করছে, এবং এটা একটা মেথুস কুনার ক্রস ছিল, এবং রাফিনা প্রবাবলি এটা আসলে অন টাইম আসলে গিয়েছিল, বাট সে হয়তো বলের ইন্টেন্স বেশি থাকার কারণে সে মিট করতে পারেনি। সো মেথুস কুনা নামার পরে যেটা হয়েছে, সেই ধরনের অনেক মুভমেন্ট তৈরি হয়েছিল। সো আমার কাছে মনে হয় যে নেক্সট ম্যাচে হয়তো মেথুস কুনাকে নিয়ে আলাদাভাবে ভাববে। আমরা যদি মরক্কোর একটা অ্যাকশন দেখি, অ্যাটাকিং ট্রানজিশনের সময়, এখানে যদি দেখি ব্রাজিলের কিন্তু বেশ কিছু প্লেয়ার রয়েছে, বাট যদি আমরা দেখি সে মার্কিনোসকে কিন্তু ট্র্যাক করে কিন্তু এখানে চলে গিয়েছিল স্ট্রাইকার। সো ম্যাচে এরকম বেশ কিছু মুভমেন্ট হয়েছে, এবং যেটা গোল কনসিড করছে সেখানেও কিন্তু এরকমের মুভমেন্ট আমরা দেখতে পেয়েছিলাম। সো হোপফুলি নেক্সট ম্যাচে হয়তো ব্রাজিল এই জিনিসগুলি কভার করবে। আমরা দেখতে পাচ্ছি যদিও শেষ সময় গিয়ে মার্কিনোস কভার করেছে, বাট ম্যান প্রপার মার্কিং কিন্তু শুরুর দিকে ছিল না, যার কারণেই কিন্তু প্লেয়ার কিন্তু আসলে তার বল কিন্তু কন্ট্রোল করে ফেলছিল। সো হোপফুলি আমার কাছে মনে হয় নেক্সট ম্যাচগুলিতে গ্যাব্রিয়েল এবং মার্কিনোসের এই কম্বিনেশনটা আরও স্ট্রংলি ঠিক করতে হবে।